বিশ্ব সংবাদ 24 আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমে শুনে নেব হেডলাইন্স। মাত্র 36 টাকায় কাটাতেন দিন, এখন সেই 12 পাস অভিনেতা 16 কোটির বাড়ির মালিক রয়েছে বাঙালি যোগ্য। কে তিনি? পুলিশের সুরক্ষা রক্ষা নিয়ে রাতে জনতার তাড়া খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া। কুড়ি সুটকেস নিয়ে বিদেশে পালাচ্ছে ভাই বকিয়ে সুটকেস রহস্য বিস্ফোরক দিলীপ। এবার সরকারিভাবে পালিত হবে রাখি বন্ধন, তেরঙ্গা মিছিলে দাঁড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। বেতন বাড়বে সরকারি কর্মীদের, নবান্নে বড় সিদ্ধান্তের সপ্তম পে কমিশনে। মসজিদের বাইক বন্ধের প্রতিবাদে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। পুলিশের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। রাজনৈতিক ষড়যন্ত্রের কবর দিল সুপ্রিম কোর্ট। প্রয়াত মনমোহন সিং এর নির্দোষ প্রমাণিত হওয়ার ঐতিহাসিক মুহূর্ত। পুষ্টির সাগর ধীরে আসছে প্রলয়ঙ্কারী নিম্নচাপ। ট্রেলার শুরু আজই, তুমুল বৃষ্টির পূর্বাভাস কোন জেলাগুলিতে। সৌরভ ডনাকে খুনের হুমকি, বাড়িতে কে পাঠালো এই চিঠি, প্রকাশ্যে নাম। একজন সদস্য তাতেই বাজিমাত, রাজারহাটের তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত সমিতি সভাপতি বিজেপি। এনডিএর মঙ্গল মিলন বৈঠকে অনুষ্ঠিত, তিরঙ্গা এলেন প্রধানমন্ত্রী। যেভাবে কাজ চলছে আগামী নির্বাচনে হবে না, ট্রাইব্যুনালে নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে কমিশন। বাদশাতে তুলকালাম, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মাঝে হঠাৎ যা ঘটল। কার্যকর মামলায় বড় পদক্ষেপ, তার নতুন এফআইআর, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার। বিজেপির নতুন সরকারি প্রকল্প, কোনোটার আয়ের সীমা 2.5 লাখ, কোনোটার 8 লাখ। জেনে নিন আপনি যোগ্য কিনা। দাতা প্রকল্পের নিয়মে বিরাট বদল, কারা পাবেন টাকার কাদের নাম বাদ, জানুন বড় আপডেট। 5 লক্ষ সোনার বিশাল মহড়া, পরমাণু যুদ্ধের মুখে বিশ্ব। যুব শক্তিতে আবেদন জন্য কত হতে হবে মাসিক আয়, সঠিক তথ্য জানুন। উৎকলক, মুসলমান সমাজের ঠেকা, সিদ্দিকুল্লাহকে নিশানা দিলীপের। ভূমিকম্পে মৃত্যু মিছিল কলম্বিয়া, 132 জনের মৃত, ক্ষতিগ্রস্ত 1500-এরও বেশি বাড়ি। পরপর 2 দিন জোড়া যায় বিদেশ যাত্রার পর এবার হাইকোর্টে বড় আইনি রক্ষা কবচ পেলেন অভিষেক। মাত্র 1 ঘন্টা জোড়া কম্পন, মুম্বাইয়ের কাছে মাটির নিচে কি ঘটছে জানলে শিউরে উঠবেন। এত ইলিশকে চোখে দেখেনি, দীঘার মাছে 6 লাখ। কত চলছে বাজার দর। ইউটিউবারদের জন্য বড় দুঃসংবাদ, বদলে গেল মনিটাইজেশনের সব নিয়ম। ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে রণক্ষেত্র ঝাড়খণ্ড। রাজ্যের রাত রোডে বিজেপি কর্মীদের তুমুল বিক্ষোভ, সড়ক অবরোধ। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, প্রাণ হাতে ছুটে বাসিন্দাদের। কলম্বিয়ার ভূমিকম্পের মুহূর্তের ভিডিও ভাইরাল। শ্মশানে কি ঘটেছিল সেদিন, মুখ্যমন্ত্রীর নির্দেশে নির্মল সহ 3 জনের বিরুদ্ধে এফআইআর। অভয়ার বাবা। শ্রাবণী মেলার 11তম দিনে তীর্থযাত্রীদের ভিড়, বিশেষ ট্রেন চিকিৎসা পরিষেবায় তৎপর পূর্ব লেক। অ্যাপল আইফোনে মারাত্মক নিরাপত্তা ত্রুটি, ব্যক্তিগত তথ্য হ্যাকিং এর আশঙ্কা। 40 বছর পর ট্রেনের টিকিটে বড় জমক, যাত্রীদের জন্য কি নতুন নিয়ম। বাড়ি দখলের অভিযোগ ওড়ালেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। জনতার দরবারে নালিশ স্বামী কেশবানন্দের। মমতার কনভয় হামলা ও জুতো ভর্ৎসনা, বাংলা তুলকালাম কাণ্ড। 48 ঘন্টার পরে কেন অধরা অভিযুক্তরা। অ্যাকাউন্টে ঢুকছে না ভাতার টাকা, 3 মাসের জনরোষের মুখে রাজ্য সরকার। কলম্বিয়ার তাণ্ডব, 7.4 মাত্রার ভূমিকম্পের স্বজন হারা শত শত মানুষ, দেশ জুড়ে জরুরি অবস্থা জারি। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। রাজ্য সরকারি কর্মীদের বেতনের সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়ে এবার সরাসরি পরামর্শ নেওয়া শুরু করল সপ্তম বেতন কমিশন। সোমবার নবান্ন কমিশনের প্রথম বৈঠকে গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ রাখতে একটি বিশেষ ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মের মধ্যে মিলবে কমিশনের কাজ করবে যাবতীয় তথ্য এবং মতামত জানানোর সুযোগ। সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় কমিশনকে ঘিরে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে সবেমাত্র কাজ শুরু হয়েছে এবং এখনো কোনো সুপারিশ বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মূলত ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে নতুন বেতন কাঠামো তৈরি এবং বেতনের সামঞ্জস্য বিধানের বিষয়টি খতিয়ে দেখছে কমিশন। নতুন ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে 5 সদস্যের একটি পরিবারকে ভিত্তি হিসেবে ধরে এগোচ্ছে এই কমিটি। তথ্য সংগ্রহ, স্মারকলিপি গ্রহণ এবং বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্ধারিত ওয়েবসাইটটি চালু হলে সরকারি কর্মীরা সহজে নিজেদের মতামত পরামর্শ সরাসরি কমিশনে পাঠাতে পারবেন। ইউক্রেন রাশিয়া সংঘাত আরো ভয়াবহ মোড় নিতে চলেছে। ইউক্রেনীয় ভূখণ্ডে 4 বছরের মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলার জেরে 13 জন সাধারণ মানুষের মৃত্যুর পরে নতুন করে সংযত তীব্র হয়েছে। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন আগামী 21শে সেপ্টেম্বর রুশ সংসদীয় নির্বাচনের পরপরই প্রায় 5 লক্ষ নতুন সেনা যুদ্ধের ময়দানে নামানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রাশিয়ার যুদ্ধ থামানোর কোনো লক্ষণও দেখাচ্ছে না, বরং আক্রমণ আরো বিস্তৃত করার ছক করছে। পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান। সতর্ক করেছেন যে যুদ্ধের তীব্রতা বাড়ালে রাশিয়া তাদের শেষ অস্ত্র হিসেবে পারমাণবিক সক্ষমতা ব্যবহার করতে বাধ্য হতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরে দুপক্ষে দূরপাল্লার হামলা ব্যাপকভাবে বাড়িয়েছে, যার ফলে সীমান্তবর্তী খাল
খারকিভ সহ বিভিন্ন অঞ্চলে বেসামরিক প্রাণহানির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এদিকে রাশিয়ার লাগাতার হামলায় ইউক্রেনের একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র ও বিদ্যুৎ পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। কিভ সাফ জানিয়ে দিয়েছে, রাশিয়ার সঙ্গে কোনো আপোষ করা বা শান্তি চুক্তিতে তারা যাবে না। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি বর্তমানে আরো সক্রিয় হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবর্তটি আগামীকাল অর্থাৎ 12 আগস্ট একটি নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় গোটা রাজ্যে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আজ মঙ্গলবার সকাল থেকে দীর্ঘতম মহানগরীর আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দিনভর কলকাতা শহরে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি বাড়লে আগামীকাল বা পরশু থেকে কলকাতায় বৃষ্টির তীব্রতা আরো বাড়তে পারে। বারাসাতে তুলকালাম, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মাঝে হঠাৎ যা ঘটল। গত সোমবার রাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। আজ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার মতো উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং হুগলিতেও ভালো রকম বৃষ্টির পূর্বাভাস দেখা দিচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া বেশ আর্দ্র এবং বৃষ্টিমুখর। উত্তরবঙ্গের উপরের দিকের 5টি পাহাড়ি ও সংলগ্ন জেলা সহ বাকি জেলাগুলিতে আজ দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু কিছু জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। সংবাদ মাধ্যম ও বিরোধী দলগুলো যে ইতিহাস আমার প্রতি অনেক বেশি সদয় হবে। 2014 সালে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আগে সাংবিধানিক সম্মেলনে এই কথা বলেছিলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। প্রায় 12 বছর পর ভারতের সর্বোচ্চ আদালতের রায় ঠিক সেই কথাটি অক্ষরে অক্ষরে মিলে গেল। আলোচিত কয়লা ব্লক বন্টন মামলায় সুপ্রিম কোর্ট ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত করল। ওই ঐতিহাসিক রায়ের পদে ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখা একটি নিবন্ধে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী জোর দিয়ে বলেছিলেন, ইতিহাস ডক্টর সিংকে অত্যন্ত বিনয়ী কিন্তু ভারতের ইতিহাসের অন্যতম প্রভাবশালী প্রধানমন্ত্রী হিসেবে মনে রাখবে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, সিবিআই ক্লোজার রিপোর্ট বাতিল করে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমন জারির ক্ষেত্রে ট্রায়াল কোর্টের কোনো যৌক্তিক কারণ ছিল না। যদিও 2024 সালের 27 ডিসেম্বর প্রয়াত ডক্টর মনমোহন সিং নিজের এই জয় দেখে যেতে পারেনি, তবে এই রায়ের মাধ্যমে তার বিরুদ্ধে আনা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মিথ্যা অভিযোগের চূড়ান্ত সমাপ্তি ঘটেছে। সোনিয়া গান্ধী তার নিবন্ধে লেখেন, ডক্টর সিং এর বিরুদ্ধে আমলাতন্ত্র, সংবাদ মাধ্যম, বিচার বিভাগ, সুশীল সমাজ ও বিশেষ করে বিজেপি আরএসএস এর সমন্বয়ে একটি সুসংগঠিত দল মিথ্যা প্রচার চালিয়েছিল। মোদী সরকারের সমালোচনা করে সোনিয়া গান্ধী মনে করিয়ে দেন, 2017 সালে রাজ্যসভায় নরেন্দ্র মোদীর রেইনকোট পরে স্নান করা সংক্রান্ত কটূক্তি ছিল ভারতীয় সংসদীয় ইতিহাসের অন্যতম নিম্নমানের দৃষ্টান্ত। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সিবিআই ও ইডির মতো সংস্থাকে বিরোধী রাজনৈতিক নেতাদের উপর চাপ সৃষ্টি করতে ব্যবহার করেছে। অথচ বিজেপি যোগ দিলে দুর্নীতিবাজরা রাতারাতি স্বচ্ছ হয়ে যাচ্ছেন। মনমোহন সরকারের কৃতিত্ব তুলে ধরে সোনিয়া বলেন, ডক্টর সিং এর আমলে ভারত অভূতপূর্ণ অর্থনৈতিক বৃদ্ধি দেখেছে। শিক্ষা অধিকার আইন, 100 দিনের কাজ, ঐতিহাসিক ভারত মার্কিন পারমাণবিক চুক্তির মতো যুগান্তকারী পদক্ষেপগুলো তার থাকাকালীনই। সোনিয়া গান্ধীর মতো তৎকালীন সরকারের অসাধারণ সাফল্য এবং সুশাসন থেকে দেশবাসীর নজর ঘোরাতেই ডক্টর মনমোহন সিং এর সততা নিয়ে ভিত্তিহীন আক্রমণ করা হয়েছিল, যা আজ আদালতের বিচারে সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। किंग खान तो बोल ही दिएছেন, अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। আর এই কথাটাই যেন বলিউডের এই অভিনেতার জন্য দারুণ প্রযোজ্য। তিনি পকেটে মাত্র 36 টাকা নিয়ে দিন কাটাতেন একসময়, এখন তিনি 16 কোটি টাকার বাড়ির মালিক, রয়েছে আলিশান ফার্ম হাউস এবং বাঙালি যোগও। বুঝতে পারছেন কে তিনি হলেন গুরমিত চৌধুরী। ক্লাস 12 এর পরীক্ষা দিয়ে তিনি বাড়ি ছেড়েন আর পড়াশোনা করেননি, বরং মুম্বাই চলে আসেন অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে। বছরের পর বছর লড়াই করে গিয়েছেন, মুখ বুজে দিন কাটিয়েছেন 36 টাকা দিয়ে। হ্যাঁ, মাত্র 36 টাকা। ক্যারিয়ারের শুরুতে কখনো মডেলিং, কখনো জুনিয়র অ্যাক্টর হিসেবে কাজ করেছেন, বিভিন্ন প্রযোজনা সংস্থায় পোর্টফোলিও জমা দিতেন, কিন্তু তাও হালে পানি পাচ্ছিলেন না, বিস্কুট খেয়ে দিন কাটাতেন। শেষ পর্যন্ত একদিন ভাগ্য করলো, 400 থেকে ফোন পান গুরমিত। রামায়ণে কাজের সুযোগ পান, সেই প্রজেক্ট তার ক্যারিয়ারকে কেবল আমূল বদলে দিল, যে সেটাই নয়, একটা নতুন দিশা দিল। 2025 সালে অভিনেতা 16 কোটি টাকা দিয়ে বাড়ি কেনেন, রয়েছে একটি ফার্ম হাউস। অতীতে তার এবং তার বেটার হাফ অর্থাৎ অভিনেত্রী দেবীনা ব্যানার্জির লড়াই প্রসঙ্গে তিনি বলেছিলেন, একটা সময় আমাদের কাছে কেবল একটা সুটকেস ছিল যেখানে আমাদের দুজনের জামা থাকতো, এখন পেছন ফিরে দেখলে মনটা ভরে আসে। বিগত প্রায় 1 দশক ধরে গুরমিত রামায়ণ, গীত, হুই সবসে প্যারি, পুনর্বিবাহ ইত্যাদির মতো ধারাবাহিকগুলোতে কাজ করেছেন। বড় পর্দাতে অভিনেতাকে দেখা গিয়েছে 2015 সালে খামোশিয়া ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হয় তার। এছাড়া ইয়ে, কালি কালি আঁকি ইত্যাদির মতো একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন। রামায়ণ ধারাবাহিকের সীতাতেই পর্দার রাম মন দেন। 2006 সালে দেবীনা ব্যানার্জিকে গোপনে বিয়ে করেন গুরমিত। 2011 সালে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। বর্তমানে 2 মেয়েকে নিয়ে তাদের ভরা সংসার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো পথে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা দিয়ে রাজ্যে এবার সরকারি স্তরে ভারতে হতে চলেছে রাখি বন্ধন। সোমবার মেয়র রোডে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সূচনা মঞ্চ থেকে
ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, ব্রিটিশদের বঙ্গভঙ্গ চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের মাধ্যমে অসাম্প্রদায়িকতার সূচনা করেছিলেন। তবে দীর্ঘদিন ধরে রাজ্যে উৎসব কেবল নির্দিষ্ট কিছু দলের রাজনৈতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল, মেলেনি কোনো সরকারি স্বীকৃতি। এবার সেই ঐতিহ্যকে পুনরুদ্ধার করে সরকারিভাবে পালনের সিদ্ধান্ত নিল বর্তমান সরকার। রাখির ধর্মীয় মহত্ত্বকে শ্রদ্ধার পাশাপাশি পারস্পরিক সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এর মূল উদ্দেশ্য। রাখি উৎসবের মধ্য দিয়ে রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ করা, পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করা এবং দেশের সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার অঙ্গীকার নিলাম আমি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী 3 দিন মেয়রটি গোষ্ঠী পালনটি সরণিতে তেরঙ্গা পদযাত্রার সূচনা করেন। সেখানে পার্ক স্ট্রিট হয়ে মিছিলটি ভিক্টোরিয়া মেমোরিয়াল নর্থ গেটের শেষ হয়। প্রতিটি বাড়িতে তেরঙ্গা রাখা মূল ব্যানারের পেছনে হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতি গোটা এলাকায় যেন এক খণ্ড তেরঙ্গায় পরিণত হয়েছিল। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই বর্ণাঢ্য মিছিলে মুখ্যমন্ত্রীর পাশাপাশি পা মিলেন বিধায়ক রত্না দেবনাথ, মন্ত্রী অর্জুন সিংহ, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন, বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং কৌস্তব বাগচি সহ একাধিক শীর্ষ নেতৃত্ব, জনপ্রতিনিধিরা। সরকার গঠনের 3 মাসের মধ্যে বার্ধক্য বিধবা অন্নপূর্ণা যোজনার ভাতা নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে। নির্দিষ্ট দিনে প্রাপকদের অ্যাকাউন্টে অনুদানের টাকা না পৌঁছানোয় রাজ্য জুড়ে ক্ষোভ বাড়ছে। প্রতিশ্রুতির মতো ভাতার পরিমাণ 1,500 টাকা তো হয়নি, উল্টে টাকা পাওয়ার দিন খুব নিশ্চয়তা দেখা দিয়েছে। জুন ও জুলাই মাসে দেরিতে টাকা মিলেছিল, তার আগে আগস্টে এখনো কেউ হাতে পাননি। বারবার ব্যাংকে গিয়ে হতাশ হয়ে ফিরছেন। এই পরিস্থিতিতে আমজনতা সরাসরি প্রশ্নের মুখে পড়ে রীতিমতো নাজেহাল হচ্ছেন স্থানীয় নেতারা। জনরোষ এমন পর্যায়ে পৌঁছেছে যে বহু নেতা সাধারণ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখছেন। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসালের উপস্থিতিতে উচ্চ পর্যায়ে বৈঠক করছে রাজ্য বিজেপি। সেখানে দলের সঙ্গে সরকারের সমন্বয়ের অভাব নিয়ে ক্ষোভ উগরে দেন নেতারা। দ্রুত সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের দাবি অযোগ্যদের বাদ দিয়ে স্বচ্ছ তালিকা তৈরি করার কাজে বিলম্ব হচ্ছে। তবে এই সিদ্ধান্তকে দলের কর্মীদের জন্য যে জনসমীক্ষা পড়তে হচ্ছে তা নিয়ে শাসক দলের আন্তরিক উদ্বেগ চরমে। রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক সহায়তার লক্ষ্যে রাজ্য সরকারের যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প ঘিরে জল্পনা তুঙ্গে। পূর্ববর্তী প্রকল্পের আদালত তৈরি জনকল্যাণমুখী যোজনার আওতায় স্নাতক পাশ বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 3,000 এবং ন্যূনতম মাধ্যমিক পাশ প্রার্থীরা 2,000 টাকা করে পাবেন। আগামী অক্টোবর মাস থেকে এই যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হতে পারে। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আয়ের নির্দিষ্ট সীমা স্পষ্টভাবে বেঁধে দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীদের প্রার্থীর পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। এর বেশি আয় থাকলে সংশ্লিষ্ট পরিবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিবেচিত হবেন না। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু না হলেও পুজোর মাসেই এই পরিষেবা চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা রাজ্যের বেকার যুব সমাজকে বড় স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। কলম্বিয়া ভূমিকম্পের মৃত্যু মিছিল। ভূমিকম্পের কারণে এখনো পর্যন্ত 132 জন মারা গিয়েছেন এবং 570 জন আহত। ভূমিকম্পে 1575টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরো কয়েকজন বাড়ির ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া 61টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম কলম্বিয়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষের সন্ধান করছে। সোমবার কলম্বিয়া 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর একদিন পর ত্রাণ ও উদ্ধার অভিযান জোরদার করা হয়। উদ্ধারকারী দলগুলো পশ্চিম কলম্বিয়ার কালি, কুবিদো, পেরিয়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের সন্ধান করছে। ভূমিকম্পের প্রায় 1600টি ভবন ক্ষতিগ্রস্ত হয়ে বা ধসে পড়েছে বলে জানা গিয়েছে। অনেক পরিবার তাদের বাড়ির ধ্বংসস্তূপের নিচে প্রিয়জনদের সন্ধান করছে। নাগরিকরা নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে তথ্য আদান প্রদানের জন্য অনলাইনে সার্চ প্ল্যাটফর্মও তৈরি করেছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেরেইরা শহরেরই 60 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ত্রাণ সংস্থাগুলো বিশেষ করে শিশু সাহায্য করার উপর মনোযোগ দিচ্ছে। সমন্বয়কারী বারবারা মেলো জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে শিশুদের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র স্থাপন করা হচ্ছে। নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলিতে যেসব শিশুদের রাখা হবে তারা যাতে তাদের মা বাবাকে হারিয়েছেন অথবা যাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না তাদের রাখা হবে। এই কঠিন পরিস্থিতিতে শিশুদের একটি নিরাপদ পরিবেশ দেওয়া অত্যন্ত জরুরি। তাই তাদের নিরাপদ পরিবেশ দেওয়া এবং অন্যান্য কার্যক্রমের জন্য ব্যবস্থা করা হবে। ভূমিকম্পের কেন্দ্রস্থল চিকা অঞ্চলটি বহুবিধ চ্যালেঞ্জের সম্মুখীন। কলম্বিয়া অত্যন্ত দরিদ্র ও অবহেলিত এলাকা হিসেবে বিবেচিত চিকা অঞ্চলটি দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যকলাপে প্রভাবিত। এই ধরনের পরিস্থিতি শিশু ও যুবদের জন্য অসুবিধা আরো বাড়িয়ে তোলে। ত্রাণ সংস্থাগুলোর মতে এলাকাটির ভূখণ্ড উদ্ধার কাজকে কঠিন করে তুলেছে। অনেক স্থানে কেবল ঘন জঙ্গলের মধ্য দিয়ে নৌকা বা বিমানে পৌঁছানো যায়, যার ফলে ত্রাণ উদ্ধারকারী দলগুলোর পক্ষে ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। রাষ্ট্রপতি ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন। ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় এবং ত্রাণ উদ্ধার অভিযানের অবস্থা পর্যালোচনা করতে কলম্বিয়ার রাষ্ট্রপতি আবেলার্দো দে লা এসপ্রিয়েলো সোমবার রাতে আঞ্চলিক রাজধানী
কুইবদোতে এসে পৌঁছেছেন। 2026 সালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। 2026 সালে এখনো পর্যন্ত বিশ্বের অনেক অংশ 7.0 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার ভূমিকম্পগুলোকে সবচেয়ে বিধ্বংসী বলে মনে করা হচ্ছে।